আজ আমরা শুরু করব মিথিলা নরেনের জীবনের কিছু গল্প শুনবো যে সে ছোটবেলা থেকে আসলে তার স্বপ্ন কি ছিল এটা যে সে মিডিয়ায় আসবে, কিংবা তার ছোটবেলা থেকে এই ধরনের কোনো চিন্তা আসছিল কি না তার মাথায় যে সে এক সময় একটা মডেল হবে। তো সেই কথাগুলো, তার ছোটবেলার জীবনের কিছু কথা আমরা আজ আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাইয়া, ভালো। আপনি? ভালো। আপনার নাম? মিথিলা। পুরা নাম? মিথিলা নওরিন। আচ্ছা। তো আপু, আমরা তো আপনার কিছু গানের মডেল দেখলাম, তারপর হচ্ছে নাটক করছেন। তো কয়টা নাটক করলেন এই পর্যন্ত? আমি মিডিয়াতে অল্প দিন, সেক্ষেত্রে আমি মোট 12টা কাজ করছি নাটকে, আর গানে করছি 6টা। 6টা। তো আপনি কি ছোটবেলাতে কি শহরে? না, আমি ছোট থেকে শহরে না, আমার বাসা গ্রামে, পাবনাতে আমার বাসা। তো পাবনাতে। তো আপনি ঢাকা শহরে কত বছর? ঢাকাতে 2 বছর, কিন্তু মিডিয়াতে 1 বছরের একটু বেশি। তো ঢাকাতে 2 বছর, মিডিয়াতে 1 বছরের একটু বেশি। তো হঠাৎ করে, যেমন আমরা তো জানি যে মানুষ অনেক দিন ঘোরার পরেও মানে একটা গানের মডেল করতে পারে না, কিংবা নাটকের চান্স পায় না। তো আপনি কিভাবে পেলেন সেই কথাটা একটু বলবেন? আমি জানি না, হয়তো এটা আমার গুড লাক ছিল। আমার ছোট থেকে ইচ্ছা ছিল, কিন্তু এভাবে হবে সেটা আমি জানতাম না, ভাবিনি। তো আপনার জীবনে প্রথম মানে যে সুযোগটা পেয়েছেন সেটা কিভাবে? সুযোগটা বেসিক্যালি একটা ডিরেক্টরের সাথে আমার কথা হতো, তো উনি একটা শ্যুটে অভিনয় দেখার জন্য আমার ইনভাইট করছিল। মানে কিভাবে ওনার সাথে আপনার সাথে পরিচয়? মাধ্যমটা ফেসবুক, উনি আমার রিকোয়েস্ট পাঠাইছিল, এই তো, আচ্ছা। তখন থেকে কথাবার্তা। মানে ফেসবুকে কথাবার্তা বলতে বলতে এক সময় আপনাকে, মানে নাটকে প্রথম শুটিং আপনার না? ওটা শর্ট ফিল্ম ছিল, ফার্স্ট Short টাইম। film। হ্যাঁ। আচ্ছা। তো আপনার ছোটবেলা থেকে মানে স্বপ্নটা কি ছিল? ছোটবেলা থেকে বলতে, যখন প্রাইমারিতে ছিলাম, পড়তাম না, ফাঁকিবাজ ছিলাম, খুব দুষ্টুও ছিলাম, স্কুলে যেতাম না, আমার প্রচুর পিটানি খাইছি। তারপরে হাই স্কুলে তখন খুব গুড স্টুডেন্ট ছিলাম, তখন আমার এরকম মিডিয়াতে একদম ইচ্ছা ছিল না। তারপর হাই স্কুল শেষে যখন কলেজে গেলাম, ইন্টার লেভেল, তখনও ইচ্ছা ছিল না, তবে হ্যাঁ, তখন পূর্ণিমা আপুরে খুব অনুসরণ করতাম, ভালো লাগতো। তারপরে যখন অনার্সে, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে, যখন ফার্স্ট ইয়ারে, তখন আমার অফার করতো এই মিডিয়াতে আসার জন্য। তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসিনি, ফ্যামিলি রাজি ছিল না। তারপরে ঢাকাতে ফুপুর বাসায় থাকতাম, আসতাম, ওইখান থেকে ইনভাইট করছিল উনি আমারে অভিনয় দেখার জন্য। তো আসলাম, আসার পরে ভালো লাগছে। তারপরে উনি পরের একটা শর্ট ফিল্ম দিয়ে শুরু করতে চাইছে, তো আমি আমার বাড়িতে জানাইছি, প্রথমত কেউ রাজি না, তারপরে আস্তে আস্তে রাজি, তখন থেকে শুরু। আচ্ছা। তো ছোটবেলাতে তো মানুষের একটা স্বপ্ন থাকে, আপনার কোনো স্বপ্ন ছিল? হ্যাঁ, আমার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করব, দেন ভালো একটা জব নিব। কিন্তু মিডিয়াতে ঢোকার পর আমার জবের ইচ্ছাটা নেই, কারণ জব করার ইচ্ছা নেই। আর হ্যাঁ, জবের ইচ্ছা ছিল, কিন্তু এরকম ইচ্ছা নেই আমি জব করে তারপরে শ্বশুর বাড়ি যাবো, এইটুকু ছিল না। আচ্ছা। তো এই যে আপনি মনে করেন ছোটবেলার থেকে স্বপ্ন ছিল জব করবেন, তো জবটা কি ধরনের, আপনার ওইরকম কোনো চয়েস ছিল কিনা? আমি কমার্সের স্টুডেন্ট, সো আমার সবসময় চিন্তাধারা ছিল আমি একটা ব্যাংকে জব করব। খুব হাই ছিল না আমার ইচ্ছা, খুব হাই পদে আমি যাইতে চাইনি, একদম লো না, মিডিয়াম, এটাতে আমি সন্তুষ্ট। কিন্তু এখন আর ইচ্ছাটা নেই, কারণ এখন আর আমি পড়ি না, মানে পড়তে ভালো লাগে না। একজন এজ এ ব্যাংকারের আপনার মানে হ্যাঁ, এটা ছিল। ইচ্ছা ছিল ব্যাংক। আচ্ছা। তো আপনার এই যে মিডিয়ায় যখন আপনি প্রথম আসছেন, তখন কি আপনার ফ্যামিলির কেউ, মানে মিডিয়া সম্বন্ধে তো যেমন অনেকেই বাইরের থেকে জানে যে এটা খুব একটু অন্যভাবে নেয় মানুষ, তো আপনার ফ্যামিলির কেউ কি ওইভাবে নিয়েছিল? আমার ফ্যামিলিতে ওইভাবেই নিচ্ছে সবাই, কারণ মিডিয়াতে সবাই সবাই এটা ভাবে যে মিডিয়াটা একটা খারাপ, হ্যাঁ দেন হাবিজাবি। আমিও ভাবতাম একটা সময়, বাট না ঢুকলে বুঝতে পারতাম না মিডিয়া খারাপ। হ্যাঁ, যে যেমন তার কাছে তেমনটাই, আপনি ভালোভাবে দেখবেন আপনার কাছে ভালো, আপনি খারাপভাবে নেবেন আপনার কাছে খারাপ। আচ্ছা, এখন আপনার থেকে মিডিয়াটা কেমন লাগছে? যেমন আপনি তো কাজ করলেন অনেকগুলো। আমার ভালো লাগে, সবাই ফ্রেন্ডলি, একটা ফ্যামিলির মতো, আমার অনেক ভালো লাগে। এখন কি আপনার ফ্যামিলি থেকে কোনো ধরনের কোনো সাপোর্টিং পাচ্ছেন? হ্যাঁ, এখন আমি আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্টেড। আচ্ছা। তো আপনার মা বাবা ভাই বোন কয়জন আপনারা? আমরা ভাই বোন 2 ভাই 2 বোন, আমি বড় সবার। আচ্ছা। তো আপনার ছোট যারা, তারা কি করে? আমার ছোট বোন একদম ছোট, 4 বছর বয়স, আর ভাই একটা ক্লাস 1 আর একটা ইন্টার ফার্স্ট ইয়ারে। ওটা কি বোন? না, দুটাই ভাই, 2 ভাই 2 বোন। দুই ভাই, দুই।
আচ্ছা, তো এই যে আপনি মিডিয়া আসলেন, তো মিডিয়া এসে তো অনেকে অনেক কিছুর পরিস্থিতির শিকার হয়। তা আপনি কোনো এই জীবনে কি কখনো কোনো ধরনের কোনো পরিস্থিতির শিকার হয়েছে? আমার মিডিয়াতে পরিস্থিতির শিকার বলতে আমি একটা জিনিস পারি না, যেটা ডান্স। তো এক্ষেত্রে আমার প্রবলেম হয় বেসিক্যালি মিউজিক ভিডিওর ক্ষেত্রে। এখন ম্যাক্সিমাম ডান্স যায়, এটাতে আমি খুব বকা শুনি, এটাই আমার জন্য পরিস্থিতি। এছাড়া সবাই ফ্রেন্ডলি। মানে আপনি ডান্স জানেন? হালকা। হালকা। আচ্ছা, তো যেমন আমরা তো জানি যে মিউজিক ভিডিওতে ডান্স জানতে হয়। হ্যাঁ, জানতে হয়। তো এখন বেসিক্যালি ডান্সের মিউজিক ভিডিওর চেয়ে আপনার একটু কাহিনী, গ্রামীণ চিত্র এগুলো বেশি চলে। তো ডিরেক্টর যেভাবে বানাবে সেভাবেই আমি প্রস্তুত। আচ্ছা, তো আপনি কি জীবনে কখনো প্রেম করেছেন? ও হ্যাঁ। করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, কয়টা প্রেম করেছেন? আমি একটাই রিলেশন করছি। একটাই? একটা রিলেশন হয়? একটা রিলেশন না, কি হয়? প্রচুর ছেলে ডিস্টার্ব করতো, কিন্তু রিলেশনে বিশ্বাসী না। কারণ হয়তো রিলেশন করতে অনেক সিরিয়াস হয়ে যাব, তারপরে ভালোবাসবো, শেষে যদি ফ্যামিলি থেকে বিয়ে না দেয় হয়তো বা আবার মরে যাইতে আচ্ছা, পারি। তো আপনি বিশ্বাসীটা কিসে? বিয়েতে? বিয়েতে বিশ্বাসী ছিলাম, ইদানিং সেটাও বিশ্বাস না, কেন জানি সব বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে। বিয়ের পরে দেখা যায় হাজবেন্ড, বউ আছে ঠিক আছে, এখন উনি এখন অফিসে কলিগের সাথে কি করবে কি না করবে, কোথায় যাবে জানি না। মানে আপনি কি বিয়ের পরে কি সুন্দর তালিকা রাখবেন কাউকে, মানে আপনার হাজবেন্ড? আমি জানি না, তার সাথে চলতে হবে, বুঝতে হবে তারপরে। আচ্ছা, তার এর জন্য কি প্রেম করতে হবে? না, বিয়ের পরে প্রেম করলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, বিয়ের পরে প্রেম কার সাথে করবেন? বরের সাথে। বরের সাথে? না, আমরা তো যেমন জানি যে বিয়ের পরে মেয়েরা অন্যের সাথে প্রেম করে। না, আমার ওরকম ইচ্ছা নেই। ওরকম ইচ্ছে নেই। আচ্ছা, তো আপনি এই যে মিডিয়া জগতে, প্রেম কিভাবে হয়েছে এটা? মিডিয়া জগতে আপনার মানে ভবিষ্যতে পরিকল্পনাটা কি? মিডিয়াতে ভবিষ্যতে আমি যেহেতু মিডিয়াতে ঢুকছি, সেহেতু আমার ইচ্ছা আমি নাটকে এস্টাবলিশ হতে চাই। নাটকে আমি চাই কেউ তার মানে সবাই আমার চিনুক, একটু নামটা থাক। আমি নাটকের উপরে আর কি বেশি আগ্রহী। আচ্ছা, আপনি কি কি নাটক করেছেন? নাটকগুলোর নাম? নাটক করছি আপনার প্রতারণা, মুখোশ, এই শহরটা আমার জন্য নয়। তারপর আপনার আর এই যে গত 3 দিন আগে করে আসলাম, ওটা হচ্ছে বিয়ের গিট্টু। তো এরকম টিভি চ্যানেলের, এগুলো সব টিভি চ্যানেলের কাজ করছি। আর অভিনয় করতে গিয়ে কখনো মানে নিজেকে নিজে মানে গর্বিত মনে হয়েছে, না নিজেকে খুব ছোট মনে হচ্ছে? ছোট মনে হয়নি কখনো, কারণ ছোট আসলে মিডিয়াতে আমরা অনেকেই অনেক কিছু পারি না। অনেক সময় দেখা যায় যারা অনেক পারদর্শী তাদেরও ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে বকা দেয়, তখন একটু খারাপ লাগে। জাস্ট এতটাই, ছোট হওয়ার কি আছে, সব কাজই বড়। আচ্ছা, আমরা যতটুকু জানি মিডিয়ায় যে নাটক করতে গেলে, যেমন সিনেমা করতে গেলে স্ক্রিন টেস্ট, এই বিষয়টা কি? এটা একটু আমাদেরকে একটু। আসলে স্কিন টেস্ট একটা আছে, স্ক্রিন টেস্ট একটা আছে। তো এখন স্কিন টেস্ট আমি জানি না, আমার এ ধরনের অফার কেউ করেনি। আর এ ধরনের অফার করলে আমি কাজ করব না, কারণ আমি মিডিয়াতে সুনাম চাই। আমি এখন শুটিংয়ের কথা বলে তুমি আমার এই স্কিন টেস্ট করবা, অবশ্যই আমি এটা মানবো না। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি বলে স্কিন না স্ক্রিন টেস্ট করবো, অবভিয়াসলি আমি সেখানে যাবো। আচ্ছা, সেটা বলতে কি বোঝায়? স্ক্রিন টেস্টটা ক্যামেরা ফোকাস, হ্যাঁ এটা চেক করবে, আমার অভিনয় কেমন সেটা চেক করবে, সব কিছু ঠিকঠাক আছে। আর স্ক্রিন টেস্ট বলতে কি বোঝায়? আপনি প্রশ্ন করছেন, আপনি জানেন, আমি জানি না। না, আপনি তো সেটার অ্যানসারও দিয়েছেন। আচ্ছা, যেমন আমরা তো জানি যে এই মিডিয়া জগতে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ যে স্কিন টেস্টটা অবশ্যই বেশিরভাগই। তো এরকম কোনো ধরনের কোনো কিছুতে আপনি কখনো কি পড়েছেন কিনা? এ ধরনের ইয়েতে এখনও পড়িনি, বাট এখন মিডিয়াতে সবাই তো সমান না। এখন একটা বিষয় লক্ষ্য করেন, আপনার একটা ক্যামেরা আসছে, আপনার 2টা ছেলে আছে সাথে, আপনি একটা নাটক করছেন, আপনার একটা চ্যানেল আছে, আপনার ডিরেক্টর। সেক্ষেত্রে যদি এখন আপনি বলেন আমি একটা কাজ করবো, সেক্ষেত্রে আপনার স্ক্রিন টেস্ট দিতে হবে। তো সরি ভাইয়া, আমি এই ধরনের কাজ করতে পারবো না, আমি এই ধরনের কাজ করি না। আমি মিডিয়াতে যেহেতু চাচ্ছি স্ট্যাবলিশ হইতে নাটকে, তো আমার সম্মানটা সবার আগে। আমার যদি সম্মান চলে যায়, আমার কোনো কাজেই কখনো কেউ অ্যালাউ করবে না। আচ্ছা, যেমন আমরা তো জানি যে মিডিয়ায় যদি সুপারস্টার হতে হয় তাহলে স্কিন টেস্টে যেতে হয়। হ্যাঁ, মিডিয়াতে স্কিন টেস্টে যেতে হয়, মিডিয়া ফ্যাক্টটা সবাই বোঝে। এখন এমন একটা কাজে স্কিন টেস্টে যাওয়া উচিত যেটাতে কেউ বলতে পারবে না এই কাজটার জন্য এটা করছে, কারণ কাজটা দেখে মুখটা বন্ধ থাকবে। আর এমন কোনো কাজে স্কিন টেস্টে যাওয়া উচিত না যেটাতে কাজ করবে তারপরে 10 জন দেখে বলবে এই মেয়েটা এই কাজ করছে, সব বাদ তার ক্যারিয়ার। আমি এরকম চাই না। আচ্ছা, তার মানে কি আপনি চাচ্ছেন যে কেউ জানবে না? ও, কাজের উপর নির্ভর।
স্কিন টেস্ট বিষয়টা আসলে আমরা সবাই বুঝি, আর এই বিষয় নিয়ে আমি দর্শকের সামনে কিছু বলতে চাই না, একান্ত মিডিয়ার বিষয়, আর দর্শকরা পাবলিক, সো পার্সোনালিটি পার্সোনাল। আচ্ছা, তো আপু যেমন আমরা তো জানি যে এখন মানে মিডিয়াটা কাজটাই কিন্তু অনেক কষ্টের, খুবই কষ্টের। যেমন আমরা মিডিয়ায় আছি, আমরা বুঝি যে অনেক কষ্টের। তো একটা নাটক যখন একটা ডিরেক্টর, একটা আর্টিস্ট যখন করার পরে ওই নাটকটা যদি মানে আপনার রিলিজ না হয়, সেই ক্ষেত্রে কতটুকু মানে নিজের থেকে কষ্ট মনে হয়? একটা নাটক যখন আমরা করি, আমরা অবশ্যই ছবি তুলি, ইভেন ডিরেক্টরের নাম, নাটকের নাম সব কিছু আমরা ফেসবুকে, এখন ফেসবুক মাধ্যমে আপলোড দিই। তো ফেসবুকের যারা ফ্রেন্ড থাকে তারা সবাই ওয়েট করে নাটকটা কবে রিলিজ হবে। সেক্ষেত্রে নাটকটা যদি রিলিজ না হয়, তারা ব্যাড মাইন্ডে নেয়, নাটকের কাজ করলাম কেন রিলিজ হলো না, কার কাজ করলাম, কী এমন কাজে গেছি, ওই যে স্কিন টেস্টের বিষয়টা যখন আসে, হয়তো এই কাজেই আমরা গেছি। তাই আমাদের আর্টিস্টের ক্ষেত্রে একটা নাটক করলে নাটকটা যদি রিলিজ না হয়, তো আমাদের উপর অনেকটাই প্রভাব পড়ে, অনেক। আচ্ছা, রিলিজ না হওয়ার কারণগুলো কি কি হতে পারে? রিলিজ আপনার না কোনো ধারণা হওয়ার, আছে হ্যাঁ, কিনা? রিলিজ না হওয়ার কারণ মূলত ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড এডিটরের টাকার গ্যাঞ্জাম নিয়ে হয়, এক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। মানে ওনাদের লেনদেনের বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় হয়তো। আর্টিস্টদের মানে কারণে কোনো ধরনের কোনো, না, আমি এটা কখনো দেখিনি, কারণ আর্টিস্টদের যেটা ভেজাল আছে স্পটেই শেষ, তারপরে বাকিটা তো আমরা এডিটের বিষয় জানি না, রিলিজের বিষয়। আচ্ছা, তো আপনার মানে ভবিষ্যতে যেই পরিকল্পনাটা আপনি চাচ্ছেন যে একজন সুপারস্টার হতে চান, তো এটা মানে আপনি একজন সুপারস্টার হতে হলে তো অনেক কষ্ট করতে হবে। তা আপনি কি ওই কষ্ট করার জন্য কি রেডি? আমি অবশ্য বলছি কিছুক্ষণ আগে যে আমি ব্যাংকে জব করতে চাইছি, সেক্ষেত্রে অবশ্যই আমার পড়াশোনাটা বেসিক্যালি সবার আগে ছিল ম্যাথ, তো সেক্ষেত্রে অবশ্যই কষ্ট করতে হতো, তারপরে তো আমি জব পাইতাম। তো এখন যেহেতু মিডিয়া, সুপারস্টার হওয়ার একটা আশা, সুপারস্টার না হলেও আমি চাই পরিচিত মুখ হইতে, তো সেক্ষেত্রে অবশ্যই আমার কষ্ট করতে হবে, কষ্ট না করলে অসম্ভব। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা আপনাকে অনেক কথায় জিজ্ঞেস করলাম। দর্শক আপনারা যারা দেখছেন, আমাদের এই আপুটা আসলে অল্প দিনে খুব ভালো এগিয়ে যাচ্ছে। তো আমরা সকলে দোয়া করি যেন উনি সুন্দরভাবে, যেন ওনার যেই লক্ষ্য, তার লক্ষ্যেতে সে যেন পৌঁছাইতে পারে। তো আপনার কি আমাদের যেই দর্শকরা আপনারা এই প্রোগ্রামটা দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? কি বলবো, সবাই আমার একটু সাপোর্ট কইরেন, নাটক দেখবেন আর দোয়া রাখবেন আমার যেটা স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারি, জাস্ট এতটাই। আর সবাই ভালো থাকবেন, আর দেশের যা পরিস্থিতি, আশা করি সবাই সাবধানে থাকবেন, কারণ কখন কার সাথে কি হচ্ছে, তখন যখন একটা বিপদ আসে তখন বুদ্ধি থাকে না কি করবেন, তাই সাবধানতা সবার আগে, এতটাই। আচ্ছা, তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।